সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিলকিস সুলতানা। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে। আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা বিশেষ অবস্থানে চলে এসেছিলাম, বিশেষ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধ। আমাদের আজকের আলোচনার বিষয় 1971 সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, দ্য লিবারেশন ওয়ার অফ 1971 অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তোমরা জানো, বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হলো বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে আমরা আজকের এই আলোচনায় বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা মুক্তিযুদ্ধে নারী ও সাধারণ মানুষের ভূমিকা যা ছিল সেটা ব্যাখ্যা করতে পারবে। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের যে কূটনৈতিক তৎপরতা ছিল সেটা ব্যাখ্যা করতে পারবে এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা লাভের তাৎপর্য নিজেরা উপলব্ধি করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। আমরা মূল আলোচনায় যাই। মুক্তিযুদ্ধে নারী ও সাধারণ মানুষের ভূমিকা। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় 1971 সালে মুক্তিযুদ্ধ। আমরা জানি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ পরাধীনতা থেকে মুক্তি পায়, পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আত্মপ্রকাশ লাভ করে আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে হামলা করলে ও তাদের অত্যাচারে সমগ্র বাংলাদেশের জনগণ তখন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আধুনিক অস্ত্রে সুসজ্জিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ছিল পাকিস্তানি বাহিনী এবং এই প্রশিক্ষণপ্রাপ্ত পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বস্তরে বাঙালিরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। বাঙালি ছাত্র সমাজ, শ্রমিক, ব্যবসায়ী তথা সাধারণ মানুষ মুক্তিবাহিনী গড়ে তুলে সামরিক বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে আমরা বুঝতে পারছি মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ, নারী এবং সাধারণ মানুষ সকলের ভূমিকা ছিল। আমরা গত ক্লাসে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মুক্তিযুদ্ধে নারী ও সাধারণ মানুষের ভূমিকা নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা তোমরা দেখতেই পাচ্ছ যে নারীরা বিভিন্নভাবে ভূমিকা করে যেভাবে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে। তারা যে প্রশিক্ষণ নিচ্ছে, সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। তার মানে মুক্তিযুদ্ধে নারীরা বিশেষভাবে অংশগ্রহণ করেছিল। তাহলে মুক্তিযুদ্ধে নারীদের কি ভূমিকা ছিল, কতটুকু তারা অবদান রেখেছিল, সে বিষয়ে আমরা বিশদভাবে জানার চেষ্টা করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন এদেশের নারীরা। মুক্তিযুদ্ধের সময় পুরুষের পাশাপাশি নারীরাও স্বাধীনতা যুদ্ধে বিশেষভাবে অবদান রেখেছিল। কিভাবে তারা অবদান রেখেছিল? নারীরা স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন যেভাবে আমরা মূল্যায়ন করতে পারি। সশস্ত্র যুদ্ধ করে তারা অবদান রেখেছিল, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে ও সংরক্ষণ করে, মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে আশ্রয় দিয়ে, তথ্য সরবরাহ করে, সেবা দান করে, সর্বোপরি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়ে নারীরা বিশেষভাবে সহযোগিতা করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র যুদ্ধে নারীরা কিভাবে সহযোগিতা করেছিল। সেটা হলো মুক্তিযুদ্ধকালীন পশ্চিমবঙ্গের কলকাতার পদ্মপুকুর ও পার্ক সার্কাসের মধ্যবর্তী এলাকার কাছাকাছি গোবরা এলাকায় সেখানে একটি মহিলা ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরী। এখানে 400 জন মহিলা মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধে ট্রেনিং গ্রহণ করেন। আগরতলার লেম্বুচোরা ক্যাম্পে মহিলা গেরিলা স্কোয়াডের আধুনিক অস্ত্রে উচ্চতর ট্রেনিং হয়। এই ট্রেনিংয়েও 8 জন মহিলা অংশগ্রহণ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র যুদ্ধে নারীদের অংশগ্রহণ ছিল। এরপর আসি আমরা সহযোগী হিসাবে নারী। মুক্তিযুদ্ধের সময় অনেক নারী বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তারা মুক্তিযোদ্ধাদের কাছে গোপনে গোলা বারুদ পৌঁছে দিয়ে, মুক্তিযোদ্ধাদের কাছে শত্রু ক্যাম্পের খবর পৌঁছে দিয়ে সাহায্য করেছিল। এছাড়া মুক্তিযোদ্ধাদের অস্ত্র বিভিন্নভাবে পরিষ্কার করে তারা মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছিল। মুক্তিযোদ্ধা কাকুন বিবি, ভানুনেসা, আমেনা বেগম ও মোমেনা বেগম সহযোগী যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছেন।
আমরা এইসব মুক্তিযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধাদের বা নারী মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জীবন কাহিনী আমরা বিভিন্ন সময় জেনে গেছি। মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাত্রী নারী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক নারী মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় দান করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধাদের নানাভাবে আত্মগোপন করে থাকতে হতো। সেই সময় নারীরা বিভিন্নভাবে তাদেরকে আশ্রয় দিয়ে নিরাপদভাবে তাদেরকে রাখতেন এবং তাদেরকে জীবন বাঁচাতেন অনেক সময়। মুক্তিযোদ্ধাদের নিকট আত্মীয় পরিচয় দিয়ে তারা ঘাতকদের হাত থেকে রক্ষা করতেন। তাহলে আশ্রয়দাত্রী হিসেবে নারীর ভূমিকাও ছিল অনন্য। এরপর আমরা আসি সেবা দানকারী হিসেবে নারী। নারীর শাশ্বত রূপ হলো নারী সেবাদানে সবসময় পটু থাকে। মুক্তিযুদ্ধের সময়ের ব্যত্যয় ঘটেনি। 1971 সালে কুমিল্লা সিএমএইচে কর্মরত ছিলেন ক্যাপ্টেন সিতারা বেগম। মুক্তিযুদ্ধের সময় তিনি 2 নং সেক্টরের বিশ্রামগঞ্জ ফিল্ড হাসপাতালে যোগদান করেন এবং তিনি কিন্তু সেই সময় সেখান থেকে তিনি সেবা দান করেছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন। ডাক্তার মাহতুমা নার্গিস রত্না কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধে 9 মাস তিনি শরণার্থী শিবিরে অস্ত্র ট্রেনিং ক্যাম্পে চিকিৎসা ও সেবাদান করেছিলেন এবং এই সেবাদান কার্যক্রমটি চলত ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত হতো। তাহলে এভাবে বিভিন্ন ডাক্তাররা সহযোগিতা করেছিল। আর এইসব অনেক নারী ছিল যারা ট্রেনিং ছাড়া নার্সিং করেছিলেন, যা ছিল দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ। মুক্তিযুদ্ধের সময় মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রীরাও বিভিন্ন ফিল্ড হাসপাতালে সেবাব্রত পালন করেছিলেন। নার্স ছাত্রীরাও ফিল্ড হাসপাতাল নার্সিং পেশায় নিয়োজিত হয়েছেন। তাছাড়া মেয়েদের প্রাথমিক চিকিৎসা ট্রেনিং প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। এজন্য মুজিবনগর সরকার নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ড গঠন করেছিলেন। পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন মিসেস বদরুন্নেসা আহমেদ, এমএনএ বেগম রাফিয়া আক্তার ডলি, এমএনএ বেগম সাজেদা চৌধুরী, এমএনএ মমতাজ বেগম। এরপর আমরা আসি তথ্য আদান প্রদান কাজে নারী। মুক্তিযুদ্ধের সময় তথ্য আদান প্রদান কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি ছিল যথেষ্ট সংকটপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বটে। এই ঝুঁকিপূর্ণ কাজে অনেক নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সময় গোপন লিফলেট, পত্রিকা ইত্যাদি ছাপানো এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোটা খুব জরুরি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের সাইকোস্টাইল মেশিনে, নটরডেম কলেজের সাইকোস্টাইল মেশিনে লিফলেট ছাপানো হতো। কলাবাগানে এক বাড়িতেও ডুপ্লিকেশন মেশিনে মুক্তিযুদ্ধ নামক পত্রিকা ছাপানো হতো। এইসব পত্রিকা ছাপানো ও বিতরণ কাজে পুরুষের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বুদ্ধিজীবীদের চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরপর আমরা আসি জনমত গঠনে নারী। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের ভিতরে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে নারীরা কাজ করেছেন। দেশি বিদেশি মহিলা সংগঠন বিভিন্ন সভা আয়োজন করে পাকিস্তান বাহিনীর বর্বর নির্যাতনের চিত্র বিশ্ব সম্মুখে তুলে ধরে জনমত গড়ে তুলেছিলেন। অনেক নারী মুক্তিযুদ্ধের প্রচারে অংশগ্রহণ করেছিল নিঃস্বার্থভাবে। তাহলে এরপর আমরা আসি অনুপ্রেরণায় নারী। অনেক মা দেশকে স্বাধীন করতে স্বেচ্ছায় তাদের ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। এরকম একজন মা শহীদ জননী জাহানারা ইমাম। তিনি স্বেচ্ছায় তার ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন দেশমাতৃকাকে স্বাধীন করতে। তাহলে আমরা এতক্ষণ যা জানলাম, মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে নারীরা সাহায্য সহযোগিতা করেছেন। তারপর আমরা জানি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারী। নারী সাংস্কৃতিক কর্মীরা নাটক, দেশাত্মবোধক গান, কথিকা ইত্যাদি মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা তথা সকল মুক্তিকামী জনতাকে উদ্বুদ্ধ করতে, তাদের মনে বিজয়ের আশার আলো জাগিয়ে তুলতে বেতার মাধ্যম, পত্রিকা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বেতারে প্রচারিত হতো দেশাত্মবোধক গান, নাটক, কথিকা ইত্যাদি অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে দেশের জনপ্রিয় মহিলা সঙ্গীত শিল্পী, নাট্যকর্মী, সংবাদ পাঠিকা অংশগ্রহণ করতেন। সংবাদ পাঠিকাদের মধ্যে পারভিন হোসেন, জারিন আহমেদ, নাট্যশিল্পীদের মধ্যে সুমিতা দেবী, মাধুরী চট্টোপাধ্যায়, লায়লা হাসান, করুণা রায়,
সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন, কল্যাণী ঘোষ, শেফালী ঘোষ, নমিতা ঘোষ, ঝুমু খান এবং আরও অনেকে। পথিকা পাঠিকা হিসেবে বেগম মুস্তারি শফি, আইভি রহমান, ডক্টর নুরুন্নাহার জহুর প্রমুখ অন্যতম। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন শিল্পী সংস্থা গঠিত হয়। এসব সংস্থার ব্যানারে পুরুষ ও মহিলা শিল্পীগণ সীমান্তবর্তী শরণার্থী শিবিরে ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এভাবে মহিলা শিল্পীরা মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে সাহায্য করেছেন দারুণভাবে। তাছাড়া সাংস্কৃতিক দল ভারতের বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম নারীরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। এবার আমরা আসি মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করি। সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এটা আমরা চিত্র থেকে বুঝতে পারছি। তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে অংশগ্রহণ করছে। সব সাধারণ আমাদের দেশীয় যে শুধু রাইফেল, বন্দুক এগুলো মানে সুসজ্জিত তারা কেউই না। একেবারে সাধারণভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের ভূমিকা। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল এদেশের গণমানুষের যুদ্ধ। মুক্তিযুদ্ধের 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ছাত্র, সমাজ, শ্রমিক, পুলিশ, অবসরপ্রাপ্ত সৈনিক, বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়। প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ ছিল স্বতঃস্ফূর্ত ও তাৎক্ষণিক। আমাদের পাবনার আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মনসুর আলী ও ডিসি নুরুল কাদের খান, ফরিদপুরে ফণীভূষণ মজুমদার, চাঁদপুরে মিজানুর রহমান, নোয়াখালীতে আব্দুল মালেক উকিল প্রমুখের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ তখন গড়ে ওঠে, যা বাংলার মুক্তিকামী আপামর জনতাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিল। তাই প্রাথমিক প্রতিরোধ ছিল একেবারে স্বতঃস্ফূর্ত ও তাৎক্ষণিক। কেন্দ্রীয় কোনো কর্তৃপক্ষের অধীনে এই প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়নি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উচ্চারিত "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে" বাণীটি প্রতিরোধকারীদের প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করে। 26শে মার্চ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলার নগর, গ্রাম, বন্দর, থানা, জেলা, সদর দপ্তর, হাট বাজার, স্টিমার, রেলওয়ে স্টেশন সর্বত্র তীব্র প্রতিরোধ আন্দোলন শুরু করে। থানা, রেলওয়ে, পুলিশ ফাঁড়ি, রাইফেল সংস্থা, ট্রেজারি থেকে অস্ত্র নিয়ে জমা করা হয়। সরকারি অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র সংগ্রহ করা হয়। সারা দেশে বিভিন্ন স্থানে খেলার মাঠ, স্কুল, কলেজ, ফুটবল খেলার মাঠ প্রভৃতি স্থানে প্রশিক্ষণ দিতে থাকেন সামরিক ও আধা-সামরিক বাহিনীরা। স্কুল কলেজের ছাত্র, শ্রমজীবী, ব্যবসায়ী তথা দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণে যোগদান করেন। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষের সব পেশার মানুষ এই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছিল। পাকিস্তানি বাহিনীর ছিল প্রশিক্ষণপ্রাপ্ত এবং সুসজ্জিত। তারা এই প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে সর্বপ্রথম অনভিজ্ঞ মুক্তিবাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা এই দেশে লুঙ্গি গেঞ্জি পরে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে। দেশীয় অস্ত্র, লাঠি, বর্শা, দেশি বন্দুক এইসব সাধারণ অস্ত্র নিয়ে বাঙালিরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এইসব সাধারণ অস্ত্রই ছিল বাঙালিদের যুদ্ধ করার হাতিয়ার। দেশের বিভিন্ন স্থানে বাংলার সর্বস্তরের মানুষ পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। তাহলে আমরা বুঝতে পারছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবার আসি আমরা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই 26শে মার্চ সন্ধ্যায় লন্ডনে অধ্যয়নরত 100 জন ছাত্র পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। 28শে মার্চ আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অন্যান্য শহর থেকেও বাঙালিরা আসেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জ্ঞাপন করেন। 28শে মার্চ পশ্চিম লন্ডনের ল্যাডবেরি রোডে মিসেস জেবুন্নেসা বক্সের বাড়িতে নেতৃস্থানীয় বাঙালি মহিলাদের সমন্বয়ে মহিলা সমিতি গঠিত হয়। এই মহিলা সমিতি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সম্মেলনের আয়োজন করে। আবার এই সমিতি ভারতে আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরে শিশুদের জন্য অর্থ সংগ্রহের কাজও করেছিল। তাহলে এই মুক্তিযুদ্ধে যারা বিদেশে অবস্থান করেছিল তারা নানাভাবে
মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা এবং মুক্তিযুদ্ধে শরণার্থীদের শিশুদের অর্থ সংগ্রহের জন্য কাজ এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য নানাভাবে সহযোগিতা করেছিল। এবার আমরা আসি প্রবাসী বাঙালিদের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে। আমরা জানি একটা যুদ্ধকে পরিচালনার জন্য কূটনৈতিক তৎপরতা অনেক ভূমিকা পালন করে থাকে। তাহলে সেই সময় প্রবাসী বাঙালিরা কিভাবে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছিল? মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল যেভাবে সেটার আমরা জানি যে তার উদ্দেশ্যটা আমরা জেনে নিই। সকল দিক থেকে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় করা, আন্তর্জাতিক ক্ষেত্রে জনমত সৃষ্টি করে ভারতের ব্যাপক সাহায্য নিশ্চিত করা। মুক্তিযুদ্ধের শুরুতেই ভারত সর্বতোভাবে সাহায্য করছিল, কিন্তু ভারত যাতে আরো ব্যাপকভাবে সাহায্য করতে পারে সেজন্য আন্তর্জাতিক জনমত আরো বৃদ্ধি করার জন্য প্রবাসী বাঙালিরা সাহায্য করেছিল, ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা লাভ করা, কারণ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সকল দিক থেকে আমাদের একটা সাহায্যের প্রয়োজন হয়, সেটা এই কূটনৈতিক সহায়তা মাধ্যমে এটা ত্বরান্বিত হয়েছিল। প্রতিপক্ষ পশ্চিম পাকিস্তানকে সকল দিক থেকে দুর্বল করা, মুক্তিযুদ্ধে পাকিস্তানকে দুর্বল করা এবং নিজেদেরকে সবল হিসেবে উপস্থাপন করাও ছিল কূটনৈতিক উদ্যোগের উদ্দেশ্য। এবার আমরা জানি যে জানার চেষ্টা করি কূটনৈতিক উদ্যোগ কিভাবে হয়েছিল, কিভাবে তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল বাঙালিরা। বিচারপতি আবু সাইদ চৌধুরী সর্বপ্রথম বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কাজ করেন। সেই মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বঙ্গবন্ধুর অর্থনৈতিক উপদেষ্টা রেহমান সোবহান লন্ডনে প্রভাবশালী পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকা তার তখন লেখা প্রকাশিত হয়। বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং রেহমান সোবহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী ও চিত্র ব্রিটিশ পত্রিকার প্রচারে ব্যবস্থা করেছিলেন, যার ফলে বিশ্ব জনমত সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধে যে বর্বরোচিত ঘটনা ও চিত্র বিশ্ব জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলেন তারা। জাপানি বেতার ঘোষক জালাল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ বন্ধু সমিতি গড়ে ওঠে। এতে জাপানি সমর্থকরা বাংলাদেশের পক্ষে সোচ্চার হন। এছাড়া সিঙ্গাপুরে অধ্যাপক ডক্টর মাহফুজুল হক লবি গোষ্ঠী গড়ে তুলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরির চেষ্টা করেন। বিশ্বের অন্যান্য রাষ্ট্র তখন ব্যাপক জনমত সৃষ্টির জন্য বাঙালিরা ব্যাপক ভূমিকা পালন করে। তাহলে মুক্তিযুদ্ধে কূটনৈতিক উদ্যোগ ছিল আমাদের আশাব্যঞ্জক এবং যথেষ্ট তারা ভূমিকা পালন করেছিল। এরপরে আমরা আসি মুক্তিযুদ্ধের বিরোধী চক্রের প্রভাব, যেটা আমাদের জাতির ইতিহাসে একটি কলঙ্কিত দিক। স্বাধীনতা যুদ্ধে কতিপয় রাজনৈতিক দল স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নেয়। এই বিরোধী চক্র শান্তি কমিটি গঠন করে। পাকিস্তান হানাদার বাহিনীর সংগঠন হিসেবে রাজাকার, আল বদর, আল শামস মুক্তিযোদ্ধার খবরাদি পাচার করত এবং সম্পত্তি লুটপাট, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি তারা সাধন করেছিল। এসব আমরা ইতিহাসের মাধ্যমে আমরা জানি, আমরা অনেক এর আগে এদের এইসব বর্বরত চিত্র আমরা জানতে পেরেছি। পাক হানাদার বাহিনী এ বিরোধী চক্রের সহযোগিতায় 14 ডিসেম্বর বাংলার শ্রেষ্ঠ সন্তান খ্যাতিমান শিক্ষক, ডাক্তার, সাংবাদিক সহ অনেক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে। এবার আমরা আসি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের জ্ঞানী, গুণী ও মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করা বোঝায়। 1971 ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এই পরিকল্পনা অনুযায়ী তারা 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। প্রতি বছর 14 ডিসেম্বর আমাদের দেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে ঢাকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাক টিকিটের সিরিজ বের করে।
এরপর আমরা আসি বুদ্ধিজীবী বলতে আমরা আসলে কাদের বুঝি। প্রচলিত ধারণা অনুযায়ী যারা দৈহিক শ্রমের বদলে মানসিক শ্রম বা ভিত্তিক শ্রম দেন তারাই বুদ্ধিজীবী। বাংলা একাডেমি প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হলো, বুদ্ধিজীবী হলেন লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সকল পর্যায়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর। এছাড়া সরকারি বেসরকারি কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবীরা বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে আমরা আরেকটু জানি। ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হতে থাকে। 14 ডিসেম্বর পরিকল্পনার মূল অংশ বাস্তবায়ন করা হয়। অধ্যাপক, সাংবাদিক, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীকে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় 200 জন বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে তাদের নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখা হয়। বুদ্ধিজীবী হত্যার পরিসংখ্যান আমরা বাংলাপিডিয়া থেকে পেয়েছি। সে বাংলাপিডিয়ার প্রাপ্ত তথ্য অনুসারে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা শিক্ষাবিদ 991 জন, সাংবাদিক 13 জন, চিকিৎসক 49 জন, আইনজীবী 42 জন ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, প্রকৌশলী 16 জন। এটা হলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা রায়েরবাজার এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমরা প্রতি বছর 14 ডিসেম্বর এখানে শ্রদ্ধা নিবেদন করি। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চিত্র। যুদ্ধের পরপরই রায়েরবাজারের বধ্যভূমি থেকে তোলা এই ছবি। বুদ্ধিজীবীদের লাশ দেখা যাচ্ছে নির্মমভাবে হত্যা করে এখানে ফেলে রাখা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকে পাঠ আলোচনা থেকে যা জানলে, যে আমরা মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে জানলাম, আমরা মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের নারী ও সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে জানলাম। সেই সাথে আমরা কিভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় সেটা জানলাম, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সম্পর্কে জানলাম। তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা মুক্তিযুদ্ধের যাদের ভূমিকা ছিল তাদের সম্পর্কে অনেকটা ধারণা লাভ করলাম। আগামীতে আমাদের মুক্তিযুদ্ধ যেহেতু ইতিহাস, দীর্ঘ ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ইতিহাস অনেক সংক্ষিপ্ত আলোচনায় আনা কঠিন। আমাদের তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী আমাদের হয়তো সংক্ষিপ্ত আলোচনা করতে হচ্ছে। তোমরা আরো বই পড়বে, পাঠ্য বই পড়ে জানবে, শিখবে। আশা করি যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে জানার চেষ্টা করবে সবসময়। যেহেতু আমাদের জাতির একটি গৌরবময় অধ্যায় এবং গৌরবোজ্জ্বল ইতিহাস এবং আমাদের রক্তে লেখা ইতিহাস, এটা না জানলেই নয়, তোমরা জানার চেষ্টা করবে। তাহলে আমাদের যেহেতু আলোচনা শেষে আমাদের কিছু বাড়ির কাজের কনসেপ্ট থাকেই, আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি, বেশি কিছু না, যেটা তোমরা আলোচনা থেকে পেয়ে যাবে। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? সাধারণ প্রশ্ন, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন থাকবেই। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা আলোচনা করো, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা আলোচনা করো, 1971 সালে মুক্তিযুদ্ধে বিরোধী চক্রের প্রভাব ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা অধ্যয়ন করবে, বাড়িতে তৈরি করে রাখবে। আগামী ক্লাসে আমাদের মুক্তিযুদ্ধের সার্বিক আলোচনা আমরা শেষ করব। আমাদের পাঠে আলোচনা যে আরো যেটা আছে, সেক্টর যে ভাগ হয়েছিল সেগুলোর অংশ, তারপর চূড়ান্ত বিজয় যে আমাদের লাভ হয়েছে সেই ইতিহাসগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের এই বিষয়গুলো জানলে আমরা মোটামুটি 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের যে যুদ্ধকালীন যে ইতিহাসটা, সেটা আমরা হয়তো জানা শেষ করতে পারবো। তাহলে আজকের আলোচনা আমরা এই পর্যন্তই থাকলো আমাদের। তোমরা বাড়িতে মন দিয়ে লেখাপড়া করো, আশা করি পড়ছো, নিশ্চয়ই তোমরা ভালো কাজের মধ্যে আছো, মূল্যবোধ নিয়ে আছো। আমরা চতুর্দিকে মূল্যবোধের অবক্ষয় দেখতে পাচ্ছি। আশা করি তোমরা তোমাদের মূল্যবোধকে টিকিয়ে রাখতে পারছো, তোমরা কোনো অন্যায় কাজে নেই। আমরা
আ প্রথম বর্ষে তোমাদেরকে মূল্যবোধ পড়িয়েছি, ই-গভর্নেন্স পড়িয়েছি এবং আমরা আ সাইবার ক্রাইম, ডিজিটাল যে তোমাদের ডিজিটালি ভাবে যে অনেক অনৈতিক কাজ হয়, আ সব বিষয়ে তোমাদের ধারণা দিয়েছি। তোমরা নৈতিক শিক্ষায় বলীয়ান হবে আশা করি। আশা করি এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের আ সামনের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তোমাদের জীবন এবং সামাজিকভাবে তোমরা হেয় হতে পারো বা সর্বোপরি আমরা তোমাদের জন্য আ মন খারাপ করতে পারি বা পরিবার তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন কোনো কাজ তোমরা করবে না। এটাই আমরা আশা করি। আশা করি তোমরা ভালো থাকবে। ভবিষ্যতে তোমরা তোমাদের আ পরীক্ষা মূল্যায়ন মূল্যায়ন তোমাদের যেটা চলবে, সেখানে তোমরা ভালোভাবে অংশগ্রহণ করবে এবং প্রতিনিয়ত ক্লাসে থাকবে এবং আশা করি তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে। আমরা তোমাদেরকে ওইভাবে ক্লাসে পাচ্ছি না। তোমরা পরীক্ষার সময় আসো কিন্তু ক্লাসে আসো না। এটা অমার্জনীয় এবং হতাশাব্যঞ্জক। তাহলে আ তোমরা পিছিয়ে যাবে। আসলে এভাবে তো ও বাসায় পড়লেই নিজেরা পড়লে তো আর হবে না। ক্লাস করতে হবে। তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা আছে, সেখানে তোমরা অংশগ্রহণ করবে না। এটা ঠিক না। তোমরা প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবে। আর নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবে। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থেকো।